তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আগে নিজের স্বামী সংসার নিয়ে ভালো করে ভাবো। যা, আমি আবার কি বললাম? আমি তো অন্তরা ভালোর জন্যই বললাম। তাছাড়া ভাবি হিসেবে অন্তরার প্রতি আমার একটা দায়িত্ব আছে না? ও তো ঠিকই বলেছে হীরা, ওকে চুপ করে কি লাভ? আমার মেয়ের কপাল পোড়া বলে কেউ কি কিছু করতে পারবে না? এটা ভালো মন্দ বলার সময় নয় বুবু। তুমি সারাটা দিন হাড় ভাঙা খাটুনি করে দুটো মুখে দিতে বসেছো মাত্র, এখনই ওকে এসব কথা বলতে হবে? হ্যাঁ, আমার কপাল নিয়ে আমি আর ভাবি না, যা লেখা আছে তাই হবে। আর চাচিকে তো চেনো, চাচির কথা কি ধরতে আছে? চলো রান্নাঘরে গিয়ে কিছু খেয়ে নেবে। চল এসো। দেখো অন্তরা, তোমাদের চাচি তাই তোমরা মেনে নেবে, কিন্তু আমি মেনে নেব না। আজ হীরা চাচি আমাকে যেভাবে অপমান করলো, এর প্রতিশোধ আমি নেবই। আসুক তোমার দাদা, তাকে দিয়ে আমি সবটা বানাবো। ঠিক আছে, সে দাদা যখন আসবে তখন যা করার করো। এখন তো কিছু খাবে, চলো। এত রাগ করলে কি হয়? আর হীরা চাচির মন কিন্তু শিশুর মতো সরল। সেই সরলতা ধুয়ে তোমরাই পানি খাও। হামিদাকে ও চেনে না, ওকে একটা কথা বলে দিও, এই সংসারের এতগুলো পেট কিন্তু আমার শ্বশুর সাহেবের একার টাকা চলে না। আমার স্বামীর সিংহভাগটাই দেয়, আর আমার বরের পয়সা খেয়ে পড়ে আমাকে অপমান করবে, তা তো হতে দেব না। আমার সন্তানদের একটা ভবিষ্যৎ আছে, এইভাবে সব টাকা পয়সা ঢাললে চলবে কি করে? তোমার দাদাকে আমি বলবো, তার পাঠানোর টাকায় এক আনাও যেন হীরা চাচি আর তার ছেলে মেয়েদের জন্য বরাদ্দ না করে। ভাবি, এই সংসারে সবাই এক। আর যে চাচির নামে তুমি এত বড় কথা বলছো, সেই চাচি তোমার বরের জন্য আব্বার হাতে তার ভারী বালাখানা তুলে দিতে চেয়েছিল, কিন্তু আব্বা নেননি। তখন চাচি বলেছিলেন, কেন সুলেমান কি আমার বেটা নয়? আর সেই চাচির নামে যা আমাকে যা বললে বলল। এবারে আর কেউ যাতে এই কথাটা না জানে। এবারেতে আলাদা করে খরচ খরচার কথা আমরা কেউ ভাবতেই পারি না। আব্বা শুনলে ভীষণ কষ্ট পাবে, বুকটা ভেঙে যাবে মানুষ। এত কিছু তো আমি দেখবো না অন্তরা। আমি শুধু একটা জিনিসই জানি, যে আমাকে মান দেবে না আমিও তার মান রাখবো না। তাছাড়া একজন বিধবা মেয়ে মানুষের এত মুখ কিসের? পরের দয় বেঁচে পড়ে আছে, কোথায় মুখ গুজে ঘরের এক কোণে পড়ে থাকবে তা না, শুধু নেচে বেড়ানো। চুপ কর ভাবি, একদম চুপ, ভেবে কথা বল। আর একটা কথা যদি তুমি না জেনে থাকো তাহলে আজ জেনে রাখো, সুলেমান ভাইজান কত টাকা রোজগার করে সেটা আমি জানি না, কিন্তু আজও দেখি প্রায় আব্বা যখন নোমানের লেখাপড়ার জন্য টাকা পাঠায়, সুলেমান ভাইজানের জন্যও টাকা পাঠায়। গত শীতে তো সুলেমান ভাইজান আব্বাকে চিঠি পাঠিয়েছিলেন, তার যত রোজগার হয় তা দিয়ে শহরে থাকা খুব কষ্টকর, তাও আবার ছেলে পেলে বউ নেই। তাহলেই বোঝো কে কার টাকায় খায়। আর আমার আব্বার কাজ অনেক শক্ত, অন্তত তার মৃত্যুর আগ পর্যন্ত অন্যের থেকে খরচ নিয়ে নিজের সংসার চালাতে হবে। সে একাই সকলের দায়িত্ব দিতে চায়। বহুত দিন পর আমি আবার আমার আসল রূপে ফিরব। আমার অস্ত্রের ধার না দিতে দিতেই
ধার কমে গেছে কিনা সেটা দেখার সময় এসে গেছে। কেষ্ট, আজ্ঞে কর্তা। নরেন, ইসমাইল, রতন ওদের খবর দে, বল মেজ মল্লিক ডেকেছে। আজ্ঞে। ওদের দিয়ে কি করবেন? চুপ কর, দেয়ালেরও কান আছে। মেজ মল্লিকের এই যুদ্ধে জিতবে মেজ মল্লিক। যারা আমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে তারা কেউ বাঁচবে না। খালি মনে রাখবে, একটা দেহ কেউ যেন খুঁজে না পায়। কর্তা, আয় তোরা। অনেক দিন হয়ে গেল তোদের লাঠিগুলো কোনো রক্ত খেতে পারেনি। মাসের পর মাস আমি তোদেরকে খাইয়ে পরিয়ে শক্ত সামর্থ্য করেছি। আর সেই রাত আবার সুযোগ এসেছে, পারবি না আমার অপমানের প্রতিশোধ নিতে? পারবি না কেন কর্তা? এই জন্যই তো ওদের পোষা। আপনি আদেশ করলে ওরা আগুনেও ঝাঁপ দিতে পারবে। এই তো সামান্য কোটা চাষার মাথা, এটা তো ওদের কাছে ডাল ভাত। আদেশ করুন, আদেশ করুন। মোহর আলীর বাড়িতে যেসব চাষা গেছে তাদের একটাও যেন বাড়িতে ফিরতে না পারে। সব কটার মাথা একেবারে চুরমার করে দিবি। আর একটা কথা, তোদের যেন কেউ দেখতে না পায়। আর ওদের মারার পর ওদের দেহগুলো ওই পূব পাশের নদীর জলে ভাসিয়ে দিবি। একটুও যেন ভুল না হয়। ভুল হলে তোদেরই ক্ষতি। বাড়িতে তোদের বউ বাচ্চারা আছে, কথাটা মনে রাখিস, তাহলে তারা কেউ থাকবে না। সে কি আর ওরা বোঝে না কর্তা? সব বোঝে। যা 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 যা, তোরা কর্তাকে পেন নাম করে শুভ কাজে বেরিয়ে যা। যা। তাহলে তর্ক অবশেষে আমাকে খোলস থেকে বেরোতেই হলো। কি আর করবেন কর্তা? ওরা তো ভালো কথার মানুষ না। যার যে ভাষা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জিহাদ করতে গিয়ে এখন কুকুরের মতো মরে। তাহলে আমরা নিশ্চিন্তে যাই কর্তা। ঠিক আছে, যাও। আমি বুদ্ধির সাথে আলোচনা করে কি করতে হবে সেটা জানাচ্ছি। আর ও মুখে যতটা বলে ততটা করার সাহস নেই। ঠিক আছে কর্তা, এবার আপনি শহরে গেলে ডাক্তারবাবুকে বলবেন ওনার ওষুধে খুব কাছে এসে। আচ্ছা, এবার আশা করি ফলন খুব ভালো হবে। হ্যাঁ, সেই জন্যই তো এত খাটনি। এখন ভালো ভালো পুরোটা ফুললে হয়। হ্যাঁ এমন, তুই ওদের সঙ্গে যা, রাত অনেক পড়ছে। আচ্ছা, আমি তাহলে কালকে সকাল সকাল চলে আসবো। কথা কি ব্যাপার, এত রাতে কিছু ঘটেছে নাকি? বসো, আমি শব্দ দরজাটা বন্ধ করে আসি। না না, তোমাকে যেতে হবে না, আমি আমানকে বলেছি বন্ধ করে দিতে। কই বললে না তো কিছু ঘটেছে নাকি? এবার বোধহয় পুষ্পর স্কুলটা মেজ মল্লিক চালাতে দিবে না, তাই তো? না দিক, তাতে কি তোমার না জড়ালেই নয়? সব অশান্তির মধ্যে তুমি। পেয়ারা, তুমি শুতে যাও, অনেক রাত হয়েছে। আর তুমি? আমার এখন অনেক কাজ বাকি। আমার আরেকটা কথা আছে, তোমার কি একটু সময় হবে? অনেকক্ষণ থেকে বলবো বলবো মনে করছিলাম, কিন্তু ওরা ছিল বলে তাই আসতে পারছিলাম না। না বলো, আমার সময় তো তোমারই সময়, বলে ফেলো। না মানে বলছিলাম যে অন্তরা তো 6 মাস প্রায় হয়ে এলো, 7 মাসে পড়বে।
তাই ও সাতটা করতে চেয়েছি। সময় তো প্রায় হয়েই এলো। হ্যাঁ ভালো তো, অনেকদিন বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন হয় না, আনন্দ হয় না, ফুর্তি হয় না, করে ফেলো। হ্যাঁ, আগে সব দিনক্ষণ ঠিক হোক তারপরে তো। হ্যাঁ, আর দেরি কিসে? এগুলো তো মেয়েলি ব্যাপার। তোমরা সব ঠিকঠাক করে ফেলো, বাকিটা মোহন আর আমি মিলে দেখে নিচ্ছি। সে আমি করে নিব। ওই হীরা, বেলতলা বাড়ির দাদি, ওদেরকে নিয়ে আমি সব ঠিক করে নিব। অন্তরা হলো আমার বড় মেয়ে, সেই জন্য আমি একটু অনেক লোক দাওয়াত দিতে চেয়েছিলাম। হ্যাঁ, তাতে আপত্তি কোথায়? তোমার খরচ নিয়ে ভাবতে হবে না, তোমার যাকে খুশি তাকে দাও। তাহলে আমি কাল থেকে ফর্দ করতে শুরু করে দিই। কিন্তু আমার একটা কথা আছে, সেটা তোমাকে মানতে হবে। অবশ্যই এটা তুমি আমার জেদও বলতে পারো। আমি ফুল মিয়াকে দাওয়াত দেব, কিন্তু ওদের পরিবারের কাউকে বলবো না। না কিন্তু পেয়ারা, আমার মেয়েটাকে তোরা মারতে চেয়েছিল। এখানে আসার পরে পোয়াতে অবস্থা কেমন আছে একবার জানতেও চাই। আমি গোটা গ্রামকে দাওয়াত দেব, অনেক বড় করে সাক্ষাৎ করবো, কিন্তু ওদের আমি বলবো না। অন্তরার ত্রিসীমানায় ওদের ছায়া আমি মারাতে দেবো না, এই আমি তোমাকে বলে গেলাম। পেয়ারা শোনো, আসলে ওরা পেয়ারা পেয়ারা শোনো। জানো ফুল মিয়া, আজ গান্ধীজি লবণ সত্যাগ্রহ আন্দোলনে ডাক দিয়েছে। এইভাবে একটি একটি আন্দোলনের মাধ্যমে পুরো দেশটাকে স্বাধীন করতে হবে ফুল মিয়া, স্বাধীন করতে হবে। কি হয়েছে ফুল মিয়া? বাড়ি থেকে কোনো খবর এসেছে? না না, সেরকম কিছু না। তাহলে তাহলে এরকম মন মরা হয়ে বসে আছে কেন? জানেন সুলতান ভাই, আমি যখনই আপনাকে দেখি না খুব হিংসে হয়। আমি ভাবি আপনি যেরকম সাহসী, আমি কেন সেরকম হতে পারি না। আমার যদি একটু সাহস থাকতো তবে অনেক আগেই অন্তরাকে বাড়িতে নিয়ে যেতে পারতাম। অনেক দেরি হয়ে গেছে, জানি না অন্তর আমাকে ক্ষমা করতে পারবে কিনা। এসব এসব তুমি কি বলছো ফুল মিয়া? আমি যে অন্যায় করেছি তার তো কোনো ক্ষমা হয় না। বলেন হয়? তুমি তো কোনো অন্যায় করনি ফুল। হ্যাঁ, তোমার বাড়ি থেকে কিছু অন্যায় চাহিদা করা হয়েছিল, কিন্তু তার সাথে তো তোমার কোনো সম্পর্ক নেই। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তবে ঘৃণা সমদহে। অন্যায় করা এবং অন্যায়কে সহ্য করার সমান অপরাধ। আমার চোখের সামনে দিনের পর দিন অন্তরাকে যে অপমানিত হতে আমি দেখেছি, তারপরে আমি কোনোদিন কিছু বলতে পারিনি। আমার বিয়ের পর আপনাকে শুধু দেখেছি হিসেব করতে, কি পেয়েছে আর কি কি বাকি আছে এই নিয়ে রোজ অন্তরের উপর চাপ সৃষ্টি। কিন্তু আমার বউ শুধুমাত্র আমার মুখের দিকে তাকিয়ে বহুদিন কোনো প্রতিবাদ করেনি। আমার চোখের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকত। তার দুটো চোখ আমাকে শুধু প্রশ্ন করত, এবারও তুমি কোনো প্রতিবাদ করবে না? আমি পারিনি আমার আব্বা আম্মা চাচা জানের সামনে বলতে যে আপনারা ভুল, আপনারা যা করছেন অন্যায় করছেন। শান্ত হও ফুল, শান্ত হও। এই তো তুমি আজ পেরেছো। আজ তুমি প্রমাণ করেছো তুমি কাপুরুষ মেরুদণ্ডহীন নও। তুমি একজন সৎ ব্যক্তি, একজন দায়িত্ববান স্বামী, যে কিনা তার স্ত্রী সন্তানের জন্য তার বাবা মায়ের অন্যায়ের বিরুদ্ধে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। ফুল, আজ তো পুরনো কথা চিন্তা করার সময় নয়। নতুন করে ভাবো, নতুন করে সংসার পাতো। আমি, ভাইয়া, আমরা সবাই তোমার পাশে আছি। অন্তরা কি আমাকে আবার মেনে নেবে? ও কি চাইবে এখানে এসে থাকতে? কেন পারবে না? ও তো তোমার স্ত্রী। স্বামীর সংসার করাই তো স্ত্রীর ধর্ম।
স্বামী আর স্ত্রীর সম্পর্কটা আসলে একটা পদ্ম ফুল ও তার পাতার মতো, একে অপরের সাহায্য ছাড়া ভেসে থাকতে পারে না। কিন্তু আমি আমার স্ত্রীকে তার জীবনে চলার পথে কোনো সাহায্য করিনি। অন্তরে কিন্তু আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমি তার ভালোবাসার মর্যাদা রাখতে পারিনি। একটা কথা মনে রাখবেন সুলতান ভাই, জীবনে যাই করেন না কেন সবসময় স্ত্রীর পাশে থাকবে, কারণ আব্বা আম্মার পরে যদি কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকে সেটা আপনার স্ত্রী। অন্তরে খুবই ভাগ্যবান যে তোমার মতো একজনকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে, যে তার স্ত্রীর প্রতি এত খেয়াল রাখে, নিজের স্ত্রীকে এত ভালোবাসে, দুঃখ কষ্ট বেদনা বুঝে। সবাই তো আর নিজের মনের মতো জীবন সঙ্গিনী পায় না। আমার জীবন সম্পর্কে তো অনেক কিছু শুনলেন, এবার আপনার জীবন সঙ্গী সম্পর্কে দু একটা কথা বলুন। আমার জীবন সঙ্গী নিয়ে আমার কিছু বলার নেই, আমি কিছু বলতেও চাই না। কালকে তো সকালে তোমাদের সাথে দেখা হইতেছে। জি জি। কর্তা যেরকম ভাবে বললো সেভাবে চলবা, ঠিক আছে? আমরা তো ওনাকে এই গ্রামের মা বাপ মনে করি, উনি যা বলবেন আমরা সেটাই মেনে চলবো। তবে মল্লিকের এই বাড়াবাড়ি কিন্তু আমরা কিছুতেই মেনে নিই। মানবা কেন? হ্যাঁ মানবা কেন? মল্লিক অনেক আর কোন জমিদার গায়ে মানে না আপনার মরণ। তো তোমরা তাহলে আজকে যাও, হ্যাঁ? আর কর্তা যেভাবে বলছে সেভাবে কিন্তু মাইনা চলবা সবকিছু। আচ্ছা ঠিক আছে, যাও, চলো চল যাই। চল চল। চাচি চা বসেছো? হ্যাঁ বসেছি। চিনিটা কোথায় গেল? দাঁড়াও, আমি মাকে ডেকে দিচ্ছি। না না ডাকিস না, আমি খুঁজে বের করছি। ডাকবো না কেন? রোজ চর্চর করছে। না ডাকবি না। আচ্ছা তোর আম্মা কোনোদিন এরকম বেলা চচ্চর করা পর্যন্ত বিছানায় থাকে? হ্যাঁ নিশ্চয়ই শরীরের গতি বেশি ভালো না, রাতে বোধহয় ভালো ঘুম হয়নি। তুই বরং এক কাজ কর, হামিদাকে গিয়ে দেখ উঠেছে কিনা। আয় থাক, তোর কথা যেতে হবে না। আচ্ছা চাচি, সে নবাব নন্দিনী কি কোনোদিনও 7 সকালবেলা ঘুম থেকে উঠেছে? সে তো শুধু মটকা মেরে পড়ে থাকতে পারলেই হলো, পাছে ঘরের কাম কাজ না করতে হয়। আচ্ছা মুখ পুরি তুই একটু চুপ করবি? হ্যাঁ এই 7 সকালে আর ঝগড়া বাজাস না তো। আচ্ছা চুপ কেন করবো বলো তো? চুপ করে আছি বলে তো মাথার উপর উঠেছে। বাড়ির বড় বউ, এতটুকু হায়া শরম আছে? সংসারের পুরোটিও তো নাড়েন। চুপ কর। তোমাকেও আর কি বলবো, তুমি তো এখন গিয়ে মুখের সামনে চায়ের কাপটা ধরবে। আমাদের বউ কি আর গাইয়া ভূত্রে? সে হচ্ছে শহরের মেম সাহেব, মেম সাহেবদের মতোই তো তার চালচলন হবে নাকি? এই আমান, দেখ তো পিয়ন এসছে। কবিরাজ মশাই, চিঠি। হ্যাঁ যাই। হ্যাঁ এই না তোমাদের পার্সেল।
আচ্ছা তাই দেখি তোমাদের বাড়িতে এরকম পার্সেল কি আছে? সায়েন্স জার্নালের বই কলকাতায় আবার এক বন্ধু থাকে, সেই পাঠায়। আচ্ছা আচ্ছা, বিজ্ঞানের বই, তাই তো? হ্যাঁ, ভালো সময় আনলে আব্বা ফিরলে এটা সবাইকে পড়ে শোনাবে। এটা থেকে কত কিছু জানা যায়, শেখাও যায়। আচ্ছা আচ্ছা, শোনো না, রবিটা তোমার কোথায়? কিন্তু বাড়িতে নেই, সাত সকালে বেরিয়ে গেছে রুবি দেখতে। কত ভুলে গেছিল, তোমার আরো একটা চিঠি আছে, সুলেমান মিয়া পাঠিয়েছে, বুঝলে? এই নাও। তাই? ঠিক আছে, আব্বা আসলে বলো আমি এসেছিলাম। আসি? হ্যাঁ, আচ্ছা। দেখছিস কার চিঠি রে আমার? বড় ভাইদের চিঠি। বড় ভাই জানে? আম্মা আম্মা ভাইজানের চিঠি এসেছে। আরে পড়না শুনি কি লিখেছে? আব্বার নামে চিঠি। আমাদের বললে কি ঠিক হবে? সুলেমানের চিঠি এসেছে? কই দেখি তো কি লিখেছে। আব্বার চিঠি, আবার পড়লে যদি রাগ করে? বাপের কাছে ছেলে চিঠি লিখেছে, আবার এখানে রাগারাগির কি হলো? পড় না। ভালো খবর আছে আম্মা, দিন ভাইজানের গ্রামের বাড়িতে আসছে। তাই নাকি? কবে রে, কবে? দুদিন বাদে। তোর জন্য একটা খুবই ভালো খবর আছে। সঙ্গে কে আসছে জানিস? জামাই ফুল মিয়া। তবে মেজো ভাইজানের ছুটির সমস্যা, তিনি বেশি দিন এখানে থাকতে পারবে না। যাক বাবা, ছেলেরা যে শহরে গিয়ে বাড়িতে ভুলে যায়নি সেই ঢের। তার উপর আবার এতদিন পর জামাই আসছে। আমান যা তো তাড়াতাড়ি গিয়ে মোহনবাসীকে খবর দে। হাতে তার সময় নেই, মাত্র দুদিন বাকি। এর মধ্যে আবার মেজবর বাড়িতে লোক পাঠাতে হবে আনার জন্য। যা যা, আর দাঁড়িয়ে থাকিস না। এতদিন বাদে জামাই আসছে। চল কমলা। তোতুন কি কমলাকে দিয়ে হিসাবটা কষিয়ে রাখবে? এরপর মেজো বউ এলে লেখাপড়াটা শিখে নেবে। আমি বাড়ির বড় বউ, আপনার সামনে ওরা আমাকে যা না তাই বলে অপমান করলো, আর আপনি কিছুই বললেন না। আমি বলছি তো বৌমা। এই তোরা কি থামবি, নাকি আমার যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাবো? যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে শুধু হিংসে আর ঠেস মেরে কথা বলা, আর সহ্য হয় না। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।